স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। লোকটার অদ্ভুত কথায় বোকার মতো তাকিয়ে রইলাম। কি বলে এইসব? আমার চিঠি ওনার কি করে হয় আবার? রিফাত ভাইয়ের সাথে কি উনি প্রেম করবে নাকি? ছেলে হয়ে ছেলের সাথে প্রেম? তখনই উনি গম্ভীর গলায় বলে ওঠে। আউট। বিষণ্ণ মনে বলে উঠলাম, মানে? আমার কথা হেলদোল হলো না ওনার। গোলাপ দুটো ঢিল মেরে ফুটপাতের ড্রেনে ফেলে হাতের চিঠিটাও মুষ্টিতে দলা মোচড়া করে ড্রেনে ফেলে দিয়ে আমার দিকে তাকালেন। হাতের ঘড়িটা এক পলক দেখে দায়ের সারা উত্তরে বললেন, এই শেষ। নেক্সট টাইম আমার চোখের সামনে পড়া নিষেধ। কথার অমান্য হলে জীবনও শেষ। মানে এটা কোনো কথা? কেউ কি কারোর সামনে ইচ্ছে করে যায় নাকি? আমি কি এখন ইচ্ছাকৃত কিছু ঘটিয়েছি ওনার সাথে? সবকিছুই অনাকাঙ্ক্ষিত ছিল। এর জন্য উনি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন? আমার মতো অপরিচিত মেয়ের সাথে কি এমন শত্রুতা ওনার? প্রথম দিন থেকে কেন বাজে আচরণ করছে সে? এখন আবার মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, লোকটা সন্ত্রাসী টন্ত্রাসী নয় তো? হতেই পারে, হু নোজ। যদি দেখা হয় তো? আবার হঠাৎ প্রশ্নে ওনার মধ্যে হালকা পরিবর্তন ঘটলো। একদম এক কদম এগিয়ে এসে আমার দিকে হালকা ঝুঁকে ওনার 2 আঙুল বন্দুকের মতো করে তাক করলো আমার গলার উপর, থুতনির নিচে। বেশ সিরিয়াস গলায় বলল, কথার অবাধ্য হলে গুলি যে কোথায় করব আমি নিজেও জানি না। অপরিচিত কাউকে যে এমনভাবে হুমকি দেওয়া যায় আমার জানা ছিল না। আমি অপরিচিত হয়েও যদি আমার সাথে এমন ব্যবহার করে, তাহলে পরিচিত মানুষদের সাথে কি করেন উনি আল্লাহ জানেন। এমন উগ্রবাদী তেড়া মানুষটার গার্লফ্রেন্ডগুলো টিকে তো? বড্ড জানতে ইচ্ছে করলো আমার ছোট্ট মনে। তবু মুখ বাঁকিয়ে প্রশ্নটা করার সাহস হলো না। আবার চুপচাপ রইলাম আমি। ভয়ার্ত মুখে নিভে যাওয়া গলায় আস্তে করে বললাম, আপনি আমার সাথে কেন এমন করেন? আমি তো ইচ্ছে করে আপনার ফোনটা ভাঙিনি। ভুল। আউট। লোকটার গম্ভীর গলায় কেঁপে উঠলাম আমি। আবারও অপমান। এবার তো আমি ওনার রুমে নেই, রাস্তায় দাঁড়িয়ে আছি। রাস্তা থেকে আউট হয়ে যাব কোথায় আজব? আকাশে যাব? অপমানিত আর সহ্য করতে না পেরে বলে ফেললাম, অপরিচিত মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়। আমার কথায় যেন চটে গেলেন উনি। তীর মেজাজে চিবিয়ে বলল, জ্ঞান দিতে বলছি? হ্যাঁ, আপনার তো শুক্রিয়া আদায় করা দরকার। আপনি আমার পরিচিত কেউ নন। নয়তো যে ডানা মেলে রাস্তায় উড়ে বেড়াচ্ছেন, সেই ডানার পাখনাগুলো কবেই ছাঁটাই হয়ে যেত আমার হাতে। নাও আউট। আউট। লোকটা রাগান্বিত মেজাজ ভয়ে সিটিয়ে গেলাম আমি। কি সাংঘাতিক লাগে লোকটা রেগে গেলে। আর কিছু বলার সাহস পেলাম না আমি। ব্যাগ নিয়ে যে বেগে দৌড়ে এসেছিলাম সেই বেগে দৌড়ে পালিয়ে গেলাম। জীবনে বেঁচে থাকলে সজ্ঞানে কখনো লোকটার সম্মুখীন হব না। অসভ্য নেতা সাহেব। মায়া যেতেই হৃদ বিরক্তির চোখ তুলে নিজের ভাঙা ফোনটার দিকে তাকালো। জরুরি ভিত্তিতে চট্টগ্রামে এসেছিল দাদাবাড়িতে, কিন্তু মাঝে গাড়ির টায়ার পাংচার হওয়ায় বডিগার্ড পাঠিয়েছে গাড়ির টায়ার চেঞ্জ করতে। এর মধ্যেই ফোনালাপ করেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে মায়ের আগমনে ফোনটাও ভাঙলো। এমন না সে ফোন ভাঙার রিয়্যাক্ট করতো না, অবশ্যই রিয়্যাক্ট করতো, কিন্তু চোখের সামনে মায়াকে রেখে তার রিয়াকশনটা উল্টো দিকে চলে যায়। মেয়েটাকে দেখলে কেন যেন তার বড্ড পরিচিত লাগে। হারিয়ে যাওয়া বউটার কথাও মনে পড়ে। আজ থেকে বিগত 1.5 বছরের উপরে হয়েছে তার হঠাৎ বিয়েটার সময়কাল। এতদিন তার তেমন একটা বিয়েটা সম্পর্কে জানতে ইচ্ছা হয়নি, কিন্তু সেদিনকার কলেজ ফাংশনে মেয়েটিকে দেখেই তার হারিয়ে যাওয়া বউটার কথা মনে পড়লো ভীষণ করে। বিশেষ করে মেয়েটার গলার স্বরটা তার বেশ পরিচিত লাগলো। হ্যাঁ, সেদিন ঝড়ের রাতে অ্যাক্সিডেন্টে তার হুঁশ তেমন ছিল না, যার জন্য সাহায্যকারী মেয়েটার মুখটা স্পষ্ট দেখতে পায়নি সে। ঝাপসা ছিল মুখটা, কিন্তু মেয়েটার কণ্ঠটা আজও তার কাছে স্পষ্ট। তারপর কাজী সাহেবের দেওয়া কাবিননামায় দেখেছিল তার বউয়ের নামটা রিক্তা ইসলাম মায়া, বাড়ির ব্রাহ্মণবাড়িয়া। ব্যাস এতটাই দেখেছিল। তার বউয়ের সম্পর্কে আর কিছু জানে না সে, জানার ইচ্ছাও নেই। কিন্তু সেদিন ফাংশনে এই ইসরাত নামক মেয়েটার মুখে ব্রাহ্মণবাড়িয়া শব্দটা শুনে চোখ তুলে তাকিয়েছিল সে। দেখেছিল মেয়েটাকে, বেশ পরিচিত মনে হয়েছিল মুখটা। সে প্রথমে সন্দেহ করেছিল মেয়েটা তার বউ হতে পারে ভেবে, এজন্য মূলত ফাংশনে
শেষ দ্বিতীয়বার সাক্ষাতে সে মেয়েটার নাম জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটার নাম ইসরাত জাহান বলায় তার সন্দেহ দূর হয়ে যায়। বুঝতে পারে এই মেয়েটি তার হারিয়ে যাওয়া বউ নয়, কিন্তু তারপরও কেন যেন মেয়েটাকে দেখলেই তার রাগ হয় তাও জানে না। সে কি আশায় ছিল এই মেয়েটা তার পালিয়ে যাওয়া বউটা হতে পারে এজন্য? হয়তো। যদিও মেয়েটা তার পালিয়ে যাওয়া বউ হতো তাহলেই বাকি বউকে দিয়ে তার কি দরকার? কোনো দরকার নেই। সেখানে এই বেয়াদব মেয়েকে তো বউ হিসেবে আরও দরকার নেই। নিজের চিন্তা ভাবনায় নিজেই হৃদ ফোড়ন কাটল তৎক্ষণাৎ। নিজের ভাবনায় নিজেই বিরুদ্ধতা করলো। না, এই বেয়াদব মেয়েটাকে তার বউ হিসেবে নিজের জন্য দরকার না হলেও অন্তত আজকে একটা থাপ্পড় মারার জন্য হলেও মেয়েটার তার বউ হওয়ার দরকার ছিল। রাস্তায় দৌড়াদৌড়ি করে প্রেম চিঠি নিয়ে ঘুরে বেড়ানো বের করতো। মাথা তুলে আছাড় আছাড় দিয়ে যদি দম না বের করতো তাহলে তার রাগটা কিছুতেই কমতো না। বেয়াদব নারী। হৃদের চিন্তা ভাবনার মাঝেই গাড়ি এসে থামলো। আসিফ গাড়ি থেকে নেমে দ্রুত পিছনের দরজা খুলে দিতেই হৃদ গম্ভীর মুখে উঠে বসলো গাড়িতে। ড্রাইভারের সাথে আসিফ সামনে বসতেই গাড়ি চলতে শুরু করলো আরাফ খানের বাড়ির উদ্দেশ্যে। হৃদ গা এলিয়ে সিটে বসতেই সামনে থেকে আসিফ প্রশ্ন করে বলল, ভাই, আপনার পাঞ্জাবিটা ছিল কিভাবে? কিছুক্ষণ আগেও তো ভালো ছিল। হৃদ আসিফের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উঠে বসল। আসিফের প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে নিজ বাক্যে বলল, তোর আমার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে? 2017-তে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে নরসিংদী জেলায় হয়েছিল যে সেটা। হৃদের কথায় আসিফ তৎক্ষণাৎ সম্মতি দিয়ে বলে ওঠে, জি ভাই, মনে আছে। আসিফের সম্মতিতে হৃদ পুনরায় সিটে গা এলিয়ে দিতে দিতে বলল, বুঝছিস আসিফ, আমার একটা বিয়ে হয়েছিল সেদিন রাতে। বলতে গেলে অনাকাঙ্ক্ষিত বিয়ে। আমাকে সাহায্য করা মেয়েটাই আমার বউ। অসুস্থতার জন্য বউটার ফেসটাও দেখা হয়নি, নাম পরিচয় কিচ্ছু জানি না। শুধু বউটার কণ্ঠটা একটু করে মনে আছে। এখন মনে হচ্ছে তোর ভাবিকে একটু দেখার জন্য হলেও তার খোঁজ করার দরকার। যা তো, তোর পলাতক ভাবির খোঁজ কর। অনেক তো হলো তার লুকিয়ে চড়িয়ে বেড়ানো। এবার না হয় স্বামীর মুখ দর্শন করবে। হতবাক আসিফ চোখ দুটো বড় বড় করে তাকিয়ে থাকলো হৃদের দিকে। হৃদ ভাই বিয়ে করেছে? কই, সে তো জানতো না, তাকে বলেনি এতদিন। এত বড় সত্যি কথাটা যদি কোনো কারণে খান পরিবারের কানে যায় তাহলে তোল পার হয়ে যাবে। সর্বনাশের কাণ্ড ঘটিয়ে বসবে এক একজন। তাছাড়া হৃদ খানের মতো মানুষ শুধু বউয়ের মুখ দেখার জন্য এতদিন পর খোঁজ করবে এমনটাও নয়। নিশ্চিত কিছু তো একটা মনে আছে। আসিফ জি ভাই বলে সম্মতি দিয়ে সামনে ঘুরে গেল। হৃদকে আর কিছু বলার মতো সাহস পেল না, কারণ হৃদের পার্সোনাল বিষয়ের প্রশ্ন করা একদমই পছন্দ করে না। হৃদ নিজ থেকে যতটুকু বলবে ততটুকুই সবাই শুনতে পারবে, এর বেশি প্রশ্ন করা নিষেধ। ভয়ার্ত মুখে জড়সড় অবস্থায় কুচু হয়ে বসে আছি খাটের কোণায় অপরাধী মুখে। আমার ঠিক সামনেই জুই তবদা মেরে মাথা চেপে বসে আছে শকড হয়ে। দুজনের গায়ে এখনো কলেজ ড্রেস কোড জড়ানো। সময়টা দুপুর 2টোর ঘরে। সকালে হৃদ খানের সামনে থেকে পালিয়ে আমি কলেজে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি জুইয়ের জন্য। আমাকে জোর করে বাসায় নিয়ে এসেছে ব্ল্যাকমেইল করে। বলেছে ওর সাথে বাসায় না আসলে আরিফ ভাইয়াকে বলে দিবে আমি চুরি করে বিয়ে করে ফেলেছি। ওর কথায় ভয় পেয়ে বাধ্য হয়ে বাসায় আসলাম এবং শুরু থেকে সব কিছু বললাম, যা যা সেদিন রাতে আমার সাথে হয়েছিল অচেনা লোকটাকে নিয়ে। আর তখন থেকেই আমার হঠাৎ বিয়ের বিষয়টা নিয়ে রিয়াক্ট করছে, যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়েছে এমন একটা আচরণ করছে। করারই কথা। আসলে আমার বড় বোনের বিয়ে এখনো হয়নি, সেখানে আমি পরিবারের সবার ছোট হয়ে লুকিয়ে বিয়ে করে নিয়েছি। এই বিষয়টাও কারো সহজে মেনে নেওয়ার কথা না। জুয়ের ক্ষেত্রেও তাই। যাদের আমার আগে বিয়ে হওয়ার কথা, তারপর সিরিয়ালে আমি সবার শেষে। সেখানে আমি সবাইকে টপকে সিরিয়াল ভেঙে সবার আগে বিয়ে করে নেওয়াটা শুধু চমকে নয়, বরং ঘোর পাপও বটে। বিগত 2 ঘন্টা ধরে এমন তবদা মেরে বসে আছে জুই আমার বিয়ের ব্যাপারটা শুনে। প্রথম প্রথম ওরে এমন ঝিম মেরে বসে থাকাটা ভয় করলেও এখন বেশ বিরক্ত লাগছে। আর কতক্ষণ এমন মরার মতো ভয়ে ভয়ে কাটাবো আমি? এখন তো কিছু একটা বলার দরকার ওর, তাই না? আজব।
আমার বিয়ে হয়েছে সেই 1.5-2 বছর আগে। এতদিন যাবৎ ভয় পেয়ে এসেছি মনে মনে, সবাই জানলে কি হবে এটা ভেবে। এখনো ভয় আছে, তবে এজন্য আর কতক্ষণ এমন মরার মতো ঝিম ধরে বসে থাকবো আজব? এবার নড়াচড়া করার তো দরকার না কি? এত পুরাতন বিয়ের বিষয়টা নিয়ে লম্বা রিয়েকশন কিভাবে দেবো আমি? বিরক্ত লাগছে। জুয়ের বিষণ্ণ হতভম্ব মুখটার দিকে তাকিয়ে একটু সহজ হলাম। যা হবার হবে, এবার একটু নড়াচড়া করার দরকার ভেবে পা দুটো কুঁচো করার থেকে মুক্ত করলাম। ফ্লোরে পা জোড়া ফেলে সোজা হয়ে বসে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালাম জুয়ের মাথা চেপে ধরা ন্যস্ত মস্তিষ্কের দিকে। দ্বিধা কাটিয়ে সহজ গলায় বললাম, তুই এক জায়গায় বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা করছে, তোরও নিশ্চয়ই করছে। দুজন ড্রেস চেঞ্জ করি, খাওয়া দাওয়া করি, তারপর এসে না হয় সেম দুঃখী দুঃখী পোজে বসে থাকবো, কেমন? শরীরে এনার্জি পাবো তখন। আমার কথাগুলো শেষ করার আগেই জুই হামলে পড়ে আমার উপর। পাশ থেকে বালিশটা নিয়ে আমায় এলো পাতানি মারতে মারতে বিছানার উপর ফেলে আমার পেটের উপর চড়ে বসে। হাতে বালিশটা দিয়ে আমার মুখের উপর চেপে ধরে চেতন গলায় বলে, উর্দি গদ্ধব, এত বড় কাণ্ড ঘটিয়ে তোর এখন খাওয়া দাওয়া করা লাগবে না। টেনশনে আমি মরেই যাচ্ছি, আর তুই? দুই হাতে জোর খাটিয়ে মুখের উপর থেকে জুয়ের হাতে বালিশটা ফেলে বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। উফ, আর একটু হলেই দম বন্ধ হয়ে মারা যেতাম আমি। পেটের উপর এখনো জুই বসে আছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসলাম হাঁপাতে হাঁপাতে। জুইয়ের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বললাম, অসভ্য মাইয়া, বালিশ চাপা দিয়ে আমার জামাইকে বিধবা বানানোর ষড়যন্ত্র করিস তাই না? মরলে তো আমি মরবো, বউ হারালে আমার জামাই হারাবে, তোর কি? তুই তো আর কিছু হারাবি না। ও মা গো, কত বড় ষড়যন্ত্র! ভাগ্যিস গায়ে জোর থাকায় আজ একটুর জন্য বেঁচে গেলাম, নয়তো আজ আমার জামাইয়ের একটুর জন্য বউ হারাতো। বেচারা জামাই আমার, ইস, বউ দেখার আগেই বিধবা হয়ে যেত। আমার রাগান্বিত দৃষ্টি এড়িয়ে জুইও উঠে বসে শোয়া থেকে। ওর দৃষ্টিতে তখনও খেপানো আমার উপর। আমার দিকে তেড়ে এসে আমার বাহু চেপে আঙুল তুলে শাসিয়ে বলে, উল্টোপাল্টা কথা বলবি তো আমি সোজা আরিফ ভাইয়ের কাছে বিচার দিব তোর নামে। বলে দিব তুই চুরি করে বিয়ে করে আমার থেকে লুকিয়েছিস এতদিন। তারপরে কি হবে ভেবেছিস? তোকে কে বাঁচাবে বড়দের হাত থেকে? তখন ডাকিস তোর ওই অচেনা নাম না জানা জামাইকে, সে বাঁচাবে তার বউকে সবার হাতে মার খাওয়ার থেকে, কেমন? আমি বরং বলেই দেই সবাইকে, কি বলিস? জুয়ের হুমকি স্বরূপ কথায় নিভে গেলাম আমি। ভয়ে জড়ো হলো মুহূর্তেই। পরিবারের এই বড়দের জন্য বিয়ের বিষয়টা এতদিন যাবৎ লুকিয়ে রেখেছিলাম আমি। এখন জুই আমার সেই ভয়টা বুঝে আমার বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, আমাকে ভয় দেখিয়ে। আমি অপরাধী মুখে ওর দিকে তাকিয়ে ভয়ার্ত গলায় বললাম, এমন কেন করিস তুই? তুই না আমার বোন হোস? বোন হয়ে শত্রুর মতো কাজ করবি তুই আমার সাথে? অবশ্যই করব, হাজারবার করব, কেন করব না তুই বল? তোর আইডিয়া আছে তুই কত বড় ঝামেলায় ফেসে গিয়েছিস? বিয়ে কি ছেলে খেলা? তুই আধা রাতে কাকে বিয়ে করেছিস তাও জানিস না। ভালো মানুষ বিয়ে করেছিস নাকি চোর ডাকাত, লুচ্চা নাকি বিবাহিত, কোন পুরুষকে বিয়ে করেছিস তাও বলতে পারিস না। এখন আবার বলছিস নাম ঠিকানাটাও জানিস না। যাকে বিয়ে করলি তার চেহারাটাও নাকি ভুলে গেছিস দীর্ঘদিন না দেখায়। এটা কোনো কথা? একে তো বিয়ের মতো এত গুরুত্বপূর্ণ বিয়ের বিষয়টা লুকিয়ে, লোকটার নাম ঠিকানা না জেনে অপরাধ তো করেইছিস, এখন আবার স্বামীর চেহারা ভুলে ঘোর পাপ করেছিস। তোর আইডিয়া আছে এই বিয়ের জন্য তোকে জীবনে কতটা সাফার করতে হবে? জীবন এত সহজ না। লোকটা যদি বিবাহিত খারাপ লোক হয় তখন কি করবি তুই? হুট করে যে বিয়ে করে নিলি, আমাদের সমাজে ডিভোর্স মানে বুঝিস? তুই স্বামীর সংসার করিসনি, বা তোর কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছিল সেটা কেউ দেখবে না, বরং সবাই তোর দিকে আঙুল তুলবে, বলবে তুই ডিভোর্সি। বিয়ের আগে একটা মেয়ে যদি 10টা ছেলের সাথে হারাম প্রেম করে, হারামভাবে শরীর বেঁচে দেয়, তাকে আমাদের সমাজে কলঙ্কিত বলে না, বরং বয়সের দোষ বলে চালিয়ে দেয়। অথচ একটা ভালো মেয়ে যদি আল্লাহর পবিত্র কালিমা পড়ে একজন পুরুষের সঙ্গে 2 দিন সংসার করে এবং সংসার ভেঙে যায়, তাহলে সবাই মেয়েটাকে অপরাধী বলে, তার দিকে আঙুল তুলে কলঙ্কিত বলে দাবি করে। অথচ বিয়ে আর তালাক দুটোই কিন্তু ইসলামের শরীয়তে হালাল। এখন তুই বল তোর সাথে আমার কি করা দরকার? তুই আমার বোন বিদায় আমার কলিজা জ্বলছে এই ভেবে যে এই সমাজ তোকে বিনা কারণেই ডিভোর্সি বলে কলঙ্কিত বলবে। তার চেয়ে বড় কথা হলো তুই কোনো খারাপ লোকের চক্রে না পড়িস। লোকটার পরিচয় জানলে অন্তত খুঁজে নিতে পারতাম লোকটা কেমন। যেমন চুপিসারে বিয়েটা করেছিস, ঠিক তেমন চুপিসারে ডিভোর্সটাও নিয়ে নিতাম আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে।
ইসলামের ছেলেদের একসঙ্গে 4টা বিয়ের হুকুম দিলেও মেয়েদের কিন্তু একাধিক বিয়ের হুকুম দেয়নি কখনো, যতক্ষণ না পর্যন্ত স্বামীর সাথে তার তালাক হচ্ছে বা বিধবা হচ্ছে মেয়েটি। তুই বুঝতে পারছিস? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তোর জীবনে পুরোটাই আটকে আছে। ওই লোকটাকে তালাক না দিলে তুইও লাইফে দ্বিতীয় বিয়ে করতে পারবি না। তুই যদি মনে করে থাকিস তোর গোপন বিয়ের খবর কেউ জানে না, তাই চুপিসারে দ্বিতীয় বিয়েটা করে নিবি, তাহলে তুই ঘোর পাপ করবি। প্রথম স্বামী থাকাকালীন দ্বিতীয় স্বামী তো হবেই না, উল্টো জিনাকারী হবি তুই। জুয়ের দীর্ঘ কথায় দমে গেলাম আমি। সত্যি বলতে আমি এতটা গভীরভাবে ভাবিনি, আমার মাথায় আসেইনি জীবনে আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে হবে। পরিবারের মেয়ে আমি, জীবনের একটা সময় একবার না একবার তো আমার বিয়ের জন্য চাপ দিতই সবাই। তখন কি করতাম আমি? জুয়ের কথার গভীরতা চিন্তা করতে কান্না পেল আমার। তীব্র অপরাধ বোধে মিয়ে গিয়ে ধরা গলায় বললাম, সরি জুই, ভুল করে ফেলেছি আমি। আসলে তখন এত কিছু আমার মাথায় আসেনি, অনেক ভয়ে ভুল করে ফেলেছি। এখন কি করব আমি? আমার অশ্রুসিক্ত টলমল চোখের দিকে তাকিয়ে জুই শান্ত হয়ে বসলো। চিন্তিতের ভারী নিঃশ্বাস ফেলে আমার দিকে তাকিয়ে বলল, আর কি করবি তুই? যা করার তো আগেই করে ফেলেছিস। নিজের এত বড় বিপদ বাদিয়ে চুপ করে আছিস, এই ভয়ে পরিবারের বড়রা কি বলবে। অথচ তুই যে নিজেই কত বড় ক্ষতি করলি সেটা এখনো বুঝলি না। কারো কোনো ক্ষতি হয়নি, তুই ক্ষতি নিজেই করেছিস ঋতু। আল্লাহ তোকে সুবুদ্ধি দান করুক। ওর কথার তলে সত্যি সত্যি আমি চুপ করে বসে আছি। জুই কি বলা উচিত বুঝতে পারছি না জুইকে। জুইও খানিকটা চুপ থেকে আমায় বলল, আমাদের লোকটাকে খোঁজা দরকার ঋতু। জুইয়ের কথার মানে তৎক্ষণাৎ বুঝলাম না। সেই অচেনা লোকটাকে এখন খুঁজে কি করব? আর খুঁজলেও বা পাবো কোথায়? আর কেনই বা খুঁজবো? কেন মানে? তোর ডিভোর্স নিতে হবে না লোকটার থেকে? নয়তো আমাদের পরিবার যখন তোর বিয়ের কথা বলবে অন্য কারোর সাথে, তখন কি করবি? এক স্বামীকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাই ডিভোর্সটা মাস্ট বি প্রয়োজন, বুঝলি? জুয়ের কথায় মাথা নাড়িয়ে সম্মতি জানাই, কারণ আমার অচেনা স্বামীকে নিয়ে এই মুহূর্তে অনুভূতির চেয়ে বেশি ভয় কাজ করছে। আচ্ছা, আমার সম্মতিতে জুই ফের প্রশ্ন করে বলল, লোকটাকে কিভাবে খুঁজে বের করব? তার নাম ঠিকানা কিছুই জানিস না, তাকে দেখলেও চিনবি না তুই। এমতো অবস্থায় লোকটাকে খুঁজবি কিভাবে বলতো? মাথায় তো কিছুই কাজ করছে না। তোর কাছে আইডিয়া আছে কোনো? মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বললাম, না। তা থাকবে কেন? তোর কাছে আইডিয়া থাকলে তো তুই বুদ্ধিমতী হয়ে যাবি, তখন হবে আরেক সমস্যা। আমার কথা জুই খানিকটা চেতে শক্ত গলায় বলল। জুইয়ের চেতন গলায় আমি মিনমিন করে বললাম, রাগিস কেন? আমার কাছে আইডিয়া না থাকলেও মাইশা মাহির কাছে ভালো ভালো আইডিয়া পাবি। আমাদের ফ্রেন্ড লিস্টে কূটনীতি আর জোরালো বুদ্ধির জন্য কিন্তু ওরা তীক্ষ্ণ অনেক। আমার কথায় দমে যায় জুই। হয়তো প্রস্তাবটা মনে ধরেছে, কারণ এই বিপদ থেকে বের হতে ওরাই আমাদের সাহায্য করতে পারবে। জুই খানিকটা থেমে চিন্তিত মুখে আমার দিকে তাকিয়ে বলল, তুই ওদের বিয়ের ব্যাপারটা জানাতে বলছিস? হুম। পরে যদি সমস্যা হয়? হবে না, ওরা আমাদের বেস্টু, কখনো কথা নড়াচড়া করবে না। ওকে দেন, চল গোসল করে রান্না করবি। কিছুক্ষণ পর ভাইয়া খেতে আসবে, এখনও রান্নাবান্না কিছুই হয়নি। বিকেল করে আরিফ ভাইয়া বাসায় না থাকলে ওদের সবাইকে গ্রুপ কল দিব, কেমন? চল চল। আচ্ছা। 5 বান্ধবীর আসর জমেছে একত্রে। আমরা সবাই হোয়াটসঅ্যাপ ভিডিও কলে বসা। চুপচাপ মোটেও নেই। আমার বিয়ের বিষয়টা নিয়ে তোড়জোড় চলছে সবার মাঝে। বলতে গেলে এক একজন সবচেয়ে খ্যাপা বাঘিনী হয়ে বসে আছে আমার উপর। আমার দোষ, এত বড় কাণ্ড ঘটিয়ে কেন কাউকে জানাইনি? পরিবারের বড়দের ভয়ে বলতে না পারি, এদের তো অন্তত বলা দরকার ছিল। আমাকে নিয়ে প্রত্যেকের আহাজারি চিন্তার শেষ ছিল না। আমি আর জুই একত্রে ভিডিও কলে জয়েন করেছি আরিফ ভাইয়ার ল্যাপটপ দিয়ে। বাকিরা সবাই যার যার বাড়িতে নিজ মোবাইলে জয়েন করেছে। এখন পড়ন্ত বিকেল। জুয়ের কথা মতো ভিডিও কল জয়েন হয়েছিল আরও 1 ঘন্টা আগে। এতক্ষণ ওদের সাথে আমার বিয়ের সকল বিষয় শেয়ার করা হয়ে গিয়েছে। আমাকে একজন ফ্রিতে বকাঝকা করা হয়ে গিয়েছে সবার। এখন বেশ চিন্তিত মুখে ভাবতে বসেছে আমার হারিয়ে যাওয়া স্বামী, মানে যার সাথে আমার বিয়ে হয়েছিল, তাকে কিভাবে খুঁজে বের করা যায় সে নিয়ে। এক একজন এক এক বুদ্ধি দিচ্ছে, কিন্তু কোনো বুদ্ধিই সেই লোককে খুঁজে বের করার পথ বের করে দিচ্ছে না।
এদের মধ্যে আমি একটু জড়ো সড়ো ভাব নিয়ে বসে আছি। যেহেতু আমি আসামি, তাই আপাতত আমার মুখ বড় করে বসা তো উচিত নয়। এতে সবাই আরো ক্ষেপে যাবে আমার উপর। এমনি ছোটখাটো ঘূর্ণিঝড় আমার মাথার উপর দিয়ে নাচছে। আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে চতুর মেয়ে হলো মাইশা, ফাজিল হলো মাহি, সবচেয়ে পড়ুয়া মেয়ে সুমি, আর জুই সবচেয়ে বুঝতার। পরিস্থিতি বুঝে সবাইকে বুঝিয়ে শান্ত করার ক্ষমতা ওর আছে। আর আমি সেটা না হয় নাই বললাম, আমার গল্পেই বুঝে যাবেন আমি কেমন। আচ্ছা যাই হোক, এবার মূল কাহিনীতে আসি। গ্রুপ কলে সবাই লোকটাকে খোঁজ পাওয়ার আলোচনা করছে। মাহি সামনে থেকে আমার শান্তশিষ্ট মুখটাকে লক্ষ্য করে জুইকে উদ্দেশ্য করে রাগান্বিত গলায় বলল, দোস্ত, ও এমনি তাকে রয়েছে কেন? আমারে কি ওর জামাই মনে করছে? ওর এমন ইনোসেন্ট ফেস দেখে আমি গলে যাব? অসভ্য মাইয়া, বিয়াটা করেছে তো করেছে, জামাইয়ের নামটাও জানতে পারলো না। মন তো চাচ্ছে ইচ্ছা মতন কতক্ষণ ধুলাই করি। এই জুই, তুই আমার হয়ে কয়েকটা ধুমধাম লাগাতো এই মাইয়ারে, নাইলে আমার রাগ শান্ত হইব না। মাহির কথা তৎক্ষণাৎ সায় দিল মাইশাও। জুইয়ের উদ্দেশ্যে বলল, হ জুই, আমার হয়েও দুইটা দিস কিন্তু ওরে। আমি অসহায় মুখ করে জুইয়ের দিকে তাকালাম। জুই আমার অপরাধী মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো টেনশনে। জুইয়ের বিষণ্ণ মুখটা দেখে সুমি আমার উদ্দেশ্যে বলল, ঋতুরে দোস্ত, তুই কেমনে এই বিয়েটা করলি? চেনা নাই জানা নেই, কেউ অপরিচিত লোক রে অন্যের কথায় বিয়ে করে। আমি তো ভয়ে মরে যাচ্ছি, না জানি কোন ব্যাডা মানুষ রে বিয়েটা করছস তুই। উফ, লোকটা যদি কোনো নেশাখর খারাপ লোক হয়, আর তোকে দেখে তার মন যদি বদলে যায়, ডিভোর্স দিতে না করে, তখন কি করবি তুই? সুমির কথায় আমার আরো ভয় হতে লাগলো। আমি সেদিন রাতে লোকটাকে রক্তাক্ত অবস্থায় পেয়েছিলাম রাস্তায়। হয়তো কারোর সাথে মারামারি করে রাস্তায় পড়েছিল। তারপর আবার কাজী সাহেব লোকটাকে ভালো বলছিল না, খারাপ লোকই বলে পরিচয় দিচ্ছিল আমায়। হয়তো সন্ত্রাস হবে। সুমির কথার উত্তর আমি করতে পারলাম না টেনশনে। মনের মধ্যে তীব্র ভয় সৃষ্টি হলো অচেনা লোকটাকে নিয়ে। তখন এই সুমির কথার উত্তর দিয়ে জুই শক্ত গলায় বলল, ডিভোর্স দিবে না মানে? অবশ্যই ডিভোর্স দিবে। আমাদের বোন, আমরা এমনই ছেড়ে দিব মনে করছিস? ওই ছোট মানুষটা বুঝিনি, পরিস্থিতির শিকার হয়ে বিয়েটা করে ফেলেছে। এর মানে এই না লোকটার সাথে ওর সংসার করতে হবে। আমরা আগে লোকটাকে খুঁজে বের করব, তারপর আরিফ ভাইয়াকে সবটা জানিয়ে চুপিসারে ওর ডিভোর্স নিয়ে নিব। ব্যাস, আমাদের পরিবারকেও এসব জানাবো না। সে না হয় বুঝলাম, কিন্তু লোকটাকে কিভাবে খুঁজবো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা মায়া, তুই লোকটার মুখে কারো নাম বা কোনো জায়গার নাম শুনেছিস এমন কিছু? না। আমাদের কথার ফোড়ন কেটে মাইশা বলল, জায়গার নামটা মনে আছে যেখানে তুই লোকটাকে খুঁজে পেয়েছিলি? আমি মাথা নাড়িয়ে না বলতেই আরো হতাশ দেখা গেল সবার চেহারায়। খানিকটা সময় চুপ থেকে মাইশা আবারও দ্রুততার সাথে প্রশ্ন করলো জুইকে। বলল, আচ্ছা জুই, মায়ার না হয় মনে নেই ও কোথায় ছেলেটার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু তোর তো মনে আছে তোরা সেই দিন রাতে কোন জায়গায় কোন হোটেলে উঠেছিলি? জুই সুন্দরভাবে মাথা নাড়িয়ে সম্মতি দিল। বলল, হ্যাঁ মনে আছে, নরসিংদীর একটা হোটেলে উঠেছিলাম। কিন্তু কেন? জুইয়ের কথা যেন আশার আলো ফুটলো মাইশার মুখে। তৎক্ষণাৎ উৎসাহের সহিত বলল, পারফেক্ট, এখন নিশ্চয় ওটাও মনে আছে তোরা মায়াকে সেই দিন রাতে কোথায় খুঁজে পেয়েছিলি? না, আমার এটা মনে নেই, অনেক আগের কথা, জায়গাটার নামটা ভুলে গেছি। তাছাড়া সেদিন রাতে আরিফ ভাই আমাকে হোটেলে রেখে মায়াকে আনতে গিয়েছিল। এখন মায়া বলতে পারবে জায়গাটার নাম কি ছিল। সবাই আশা নিয়ে আমার দিকে তাকাতেই আমি সাথে সাথেই বলি, আমি জানি না সেই জায়গার নাম। সবকিছু অপরিচিত ছিল আমার কাছে। তাই আরিফ ভাইয়া আমার লোকেশন ট্র্যাক করে নিয়ে গিয়েছিল সেই দিন রাতে। আমার কথা চেতে উঠে মাইশা বলল, কেউ আমারে ওই বলত মায়ার সাথে আসলে কি করা উচিত? আমার তো হেব্বি রাগ উঠতাছে। উফ। পুনরায় সবার মুখে হতাশা ছেয়ে গেল। এত বড় নরসিংদী জেলায় কোথায় গিয়ে খুঁজবো সেই এলাকা, যে এলাকায় আমি হারিয়ে গিয়েছিলাম? প্রত্যেকের হতাশার মধ্যে আমি উৎসাহের সহিত বলে উঠি,
আমি জানি না, তবে আরিফ ভাইয়া বলতে পারবে সেই জায়গাটার নাম কি। ভাইয়া সব কিছু চেনে। আমার কথায় মাইশা তৎক্ষণাৎ বলে, আরে বাহ, মায়ারানীর মাথা দেখি ঘিলু আছে। এই জুই, দ্রুত আরিফ ভাইয়াকে ফোন করে জায়গার নামটা জিজ্ঞাসা করতো। জুই কিছু বলার আগে মাহি বলল, তুই ওই জায়গার নাম দিয়ে কি করবি? কাজটা কি? পরে বলিস, আগে জুই আসিফ ভাইয়ার সাথে জায়গার নামটা জানুক। কল দে ভাইয়াকে। আরিফ ভাইয়াকে ফোন করে বলবো কি? কি বলে জায়গাটার নামটা জিজ্ঞাসা করব? ভাই যদি জিজ্ঞাসা করে কেন জানতে চাইছি, তখন কি বলবো? পাশ থেকে মাহি কুটিতে বুদ্ধি খাটিয়ে বলল, তোর কিছু বলতে হবে না, যা বলার মায়াই বলবে। ওই আরিফ ভাইয়াকে ফোন করে জিজ্ঞেস করবে ওকে সেদিন রাতে নরসিংদী জেলার কোথায় খুঁজে পেয়েছিল সেই নামটা বলতে। ভাইয়া যদি কিছু জিজ্ঞাসা করে তাহলে বলবে ইংলিশে অ্যাসাইনমেন্ট দিয়েছে কলেজ থেকে, এ মেমোরেবল ডে উপর মায়ের জীবনে স্মরণীয় দিন হিসেবে সেই দিনের কথা লিখতে যাচ্ছে, এজন্য নামটা ওর চাই বাস। মাহির কথা অনুযায়ী সবাই সায় দিল। আমিও সবাইকে ভিডিও কলে রেখে আরিফ ভাইকে কল দিলাম। ভাই কোচিং ক্লাসে ব্যস্ত ছিল, কিন্তু আমার জায়গার নাম জিজ্ঞেস করাতে প্রশ্ন করেছিল কেন। আমি মাহির শেখানো কথাগুলোই বললাম, সফলও হলাম। ভাইয়া জায়গার নামটা বলতেই আমি কল কেটে দিলাম এবং ওদেরকে জানাই নরসিংদী জেলা বাগিচা নামক এলাকায় আমায় খুঁজে পেয়েছিল ভাইয়া। আমার কথা মাইশা সন্তুষ্টি নিয়ে বলে, পারফেক্ট, আমাদের অর্ধেক খোঁজা এখানেই শেষ হয়ে গেছে জুই। মায়াকে যদি আরিফ ভাইয়ের নরসিংদী জেলায় বাগিচা এলাকায় খুঁজে পায়, তার মানে মায়া সেই রাতে সেই এলাকাতেই ছিল ওই লোকটার সাথে। ওর বিয়েটাও সেই এলাকার কাজী সাহেব দিয়েছিল। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো নরসিংদী জেলায় বাগিচা এলাকায় যেতে হবে এবং সে এলাকায় যতগুলো কাজে আছে সবগুলোর বাড়ি খুঁজে বের করতে হবে এবং সেই কাজীর পরিবারকে চিহ্নিত করতে হবে যারা মায়ার বিয়ে দিয়েছিল ওই লোকটার সাথে। কাজীর কাছ থেকে আমরা মায়ের কাবিননামার একটা ফটোকপি নিব, কারণ সেই কাবিননামা নিশ্চয়ই মায়ার স্বামী অর্থাৎ ওই অচেনা লোকটার নাম ঠিকানা দেওয়া আছে। সেই ঠিকানা অনুযায়ী না হয় আমরা লোকটাকে খুঁজে বের করার চেষ্টা করব। কি বলিস তোরা? মাইশার চতুর্বুদ্ধিতে সবাই উৎসাহের সহিত সহমত পোষণ করলো। সেই সাথে আশা ফিরে পেল যেন সবার মধ্যে। সিদ্ধান্ত নিল আমরা সবাই নরসিংদী যাব একসাথে, কিন্তু ঝামেলা হলো আমি আর জুই আছি চট্টগ্রামে। আমাদের বাসায় যেতে হবে, মানে আশুগঞ্জ থেকে সবাই একত্রে একদিন নরসিংদী যাব কাজী সাহেবের বাড়ি খোঁজ করতে। কিন্তু এখন সমস্যা হলো আমি আর জুই এখান থেকে আশুগঞ্জ যাব কি করে? শুধু শুধু তো আর বাড়ি যাওয়ার বায়না ধরলে হবে না। আরিফ ভাইয়া দিবে না যেতে, আর আব্বু কড়া শাসন করবে। তিনি অনেক পড়ুয়া মানুষ, ছেলে মেয়েদের পড়া রেখে বাসায় বসে থাকাটা মোটেও পছন্দ না ওনার। কি থেকে কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। তখনই মাহি বলে ওঠে, আরে দোস্ত চিল, এত চাপ নিস না। মায়ের স্বামী খোঁজার বুদ্ধি যখন বের হয়েছে তখন তোদের আশুগঞ্জ আসার একটা উপায়ও বের হয়ে যাবে। এই ঋতু একটা কাজ করতো, পেটের ব্যথার ভান ধরে বিছানায় পড়ে থাকতো যেন তুই মারা যাচ্ছিস, খাওয়া দাওয়া সব বাদ দিয়ে শুধু বিছানায় গড়াগড়ি করে কাঁদবি। তোর দেখা দেখি জুইও কাঁদবে আর চিন্তা করার ভান করবে। তোর অবস্থা যখন গুরুতর কাহিল মনে হবে তখন বাধ্য হয়েই আরিফ ভাই তোকে আর জুইকে বাসায় পাঠিয়ে দিবে পরিবারের কাছে তোর সবার যত্নের জন্য। যা এবার ঝটফট বিছানায় মরা মানুষের মতো শুয়ে আমাদের পেটে ব্যথার অ্যাক্টিং করে দেখাতো। ডাক্তারের চেম্বারের বাইরে সিরিয়াল কেটে রোগীর শাড়িতে বসে আছি, আরিফ ভাইয়ার কাঁধে মাথা ফেলে। ভাই আলতো করে আমার কাঁধ জড়িয়ে বসে আছে আর বারবার চোখ ঘুরিয়ে ডক্টরের চেম্বারের দিকে তাকাচ্ছে, আর থেকে থেকে অপর হাতটা দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে সান্ত্বনার সহিত। এখানে আমরা বসে আছি প্রায় 1 ঘন্টার উপরে হলো। মূলত আমার অসুস্থতার জন্যই বসা। কাল বিকেলে বান্ধবীদের সাথে পরামর্শ করেছিলাম পেট ব্যথার অভিনয় করব বলে, অথচ রাত হতে না হতে সত্যি সত্যি আমি সিরিয়াস অসুস্থ হয়ে পড়লাম। রাতে অসময়ে অনেক সময় নিয়ে গোসল করার জন্য জ্বর এসেছে আমার, আর সাথে ফ্রিতে পেট খারাপও হলো। পেট খারাপের প্রধান কারণ হলো হাবিজাবি খেয়েছিলাম রাতে, এই জন্যই সকাল থেকে জ্বর আর পেটের সমস্যায় কাহিল আমি। এর মধ্যে বেশ কয়েকবার আমি বমিও করে ফেলেছি। আমার অসুস্থ
নাজেহাল অবস্থায় দেখে আরিফ ভাইয়া দুপুরের দিকে বাসায় ফিরে দ্বিতীয়বার আর কোচিংয়ে যায়নি, বরং ডক্টর দেখাতে হসপিটালে নিয়ে এসেছে আমায়। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।